বন্ধুরা, শিয়ালদা কোর্টে সঞ্জয় রায় যেহেতু বাইরে এসে চিৎকার করে দুজন মানুষের নাম নিয়েছেন, একজন ডিসি স্পেশাল আর একজন হচ্ছে বিনীত গোয়েল। শিয়ালদা কোর্টে এই সঞ্জয় রায়ের উকিল কিন্তু অবশেষে মুখ খুলল এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই সঞ্জয় রায়ের উকিলের সাথে সিবিআই এর কিন্তু একটা বেশ ভালোই তর্কাতর্কি কিন্তু কোর্টে হয়ে গেছে। এবং সঞ্জয় রায়ের উকিল কি বলল এবং কি তর্কাতর্কি হলো, এই বিনীত গোয়েল সম্পর্কে সমস্তটা ডিটেলস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে জানাই যে আমি যতটুকু তথ্য জানছি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এই জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আপনারা জানেন যে স্যাটারডে সানডে দুদিন কোর্ট বন্ধ আছে। এবং এটা আপনাদের জানিয়ে রাখি যে যতটুকু তথ্য, আর আপনারা জানেন যে এইটা কিন্তু মানে একদম ঘরবন্দি রুমের মধ্যে কিন্তু এই তিলোত্তমা শুনানিটা চলছে এবং সেখানে গুটি কয়েক মানুষ, অর্থাৎ যারা মানে কি বলবো, এই সঞ্জয় রায়ের উকিল, পক্ষের উকিল, তিলোত্তমার বাবা মা এবং তার পক্ষের উকিল এবং যারা এই সাক্ষ্য দিতে এসছে তারা ছাড়া কিন্তু আর বাইরের লোক কিন্তু অ্যালাউ নেই, সেটা আপনারা সবাই জানেন। তবে তার মধ্যে থেকে কিছু যে তথ্যগুলো আমার কাছে এসছে আমি সেগুলো আপনার কাছে তুলে ধরবো। এবং আপনাদেরকে জানাই যে এই যে সঞ্জয় রায় এই যে বারবার বিনীত গোয়েলের নাম নিচে চিৎকার করে, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা ভালো করেই জানেন যে এই তিলোত্তমার শুনানিতে যারা যারা সাক্ষ্য প্রমাণ দিচ্ছে, 145 জনের মধ্যে যারা যারা সাক্ষ্য প্রমাণ দিচ্ছে প্রত্যেককে দুজন দুজন করে ভিতরে ডাকা হচ্ছে এবং তাদের সাক্ষ্য প্রমাণ নেওয়া হচ্ছে এবং রেকর্ড করা হচ্ছে। এখন পর্যন্ত আপাতত তিলোত্তমার বাবার সাক্ষ্য নেওয়া হয়েছে, কারণ তার মা আসতে পারেনি। এবং সেই কাকু, যেই কাকু মানে আপনারা জানেন যেই কাকু বলেছিলেন আমি দূর সম্পর্কের কাকু, সেই কাকু, কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়েছি যে কাদের কাদের সাক্ষ্য প্রমাণ অলরেডি নেওয়া হয়েছে। এবং দুজন ডক্টর, একজন সিনিয়র ডক্টর, যেদিনকে ওই তিলোত্তমার হাতে যেদিনকে এরকম একটা জঘন্য কাজ হয়েছে সেদিনকে স্লিপিং রুমে সে একজন ডক্টর ছিল, সেই একজন ডক্টর, এবং আর একজন ডক্টর যিনি প্রথম বডি দেখতে পারেন, সৌমিত্র রয়। আপনাদেরকে জানিয়ে রাখি এছাড়াও 6 জন জুনিয়র ডক্টরের কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে এই তিলোত্তমার সাথে সেদিন রাতে যারা যারা লাস্ট খাবার খেয়েছিল তাদেরও কিন্তু ডাকা হয়েছে এবং তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে। এখন আপাতত এদেরকেই ডাকা হয়েছে এবং তাদের কথা বলা হয়েছে। এবার আপনাদের জানাই যে এই সৌমিত্র রয় সেই প্রথম কিন্তু এই তিলোত্তমার বডি দেখতে পারে এবং দেখার পরেই সেদিনকে তারও ডিউটি ছিল এবং দেখার পরেই 9:30-এ তিনি প্রথম বডি দেখতে পান এবং তারপরে উনি ওনার সিনিয়রকে এই কথাগুলো জানান। তারপরে 9:40 নাগাদ এএসআই বিশ্বজিৎ কুণ্ডু ঘটনাস্থলে উপস্থিত হন এবং তার 12 মিনিট পর বয়ান কিন্তু রেকর্ড করা হয়, স্টেটমেন্ট রেকর্ড করা হয়। এবং আপনাদের জানাই এবং 11:30 নাগাদ ডিসিপি কিন্তু সেখানে আসেন। বারবার করে এই সঞ্জয় রায় বলছিল না যে ডিসি স্পেশাল আছে আর এই বিনীত গোয়েল আছে, তো এই ডিসির নাম নিচ্ছিল কিনা সেটা সত্যি জানি না, বাট উনিও কিন্তু এসেছিল। এবং আপনাদের জানিয়ে রাখি সিবিআই কিন্তু এনাকেও তলব করেছিল এবং এনারও কিন্তু বয়ান রেকর্ড করা আছে। এবং তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে এই ডিসিপি অভিষেক গুপ্তা, ইনিই কিন্তু যে তিলোত্তমার বাবা মা যে বলেছিল যে ওনাদের টাকা অফার করা হয়েছিল, এই অভিষেক গুপ্তাই কিন্তু টাকা অফার করেছিল, আপনাদের এটাও জানিয়ে রাখি। তো এরপরে এই কোর্টে যখন নাকি সঞ্জয় রায়ের উকিল যখন উনি বলে ওঠেন যে আপনারা সবাই জানেন এই মুহূর্তে কিন্তু সঞ্জয় রায়ের তাকে কোনো কথা বলতে দেওয়া হবে না, তার কোনো কথা শোনা হবে না। সে রোজ দিন কোর্টে যাবে, সে কাঠগড়ায় দাঁড়াবে এবং যারা যারা সাক্ষী দেবে তাদের কথাই কিন্তু শোনা হবে। এখন কিন্তু এই মুহূর্তে সঞ্জয় রায়ের কোনো কথাই কিন্তু শোনা হবে না, সেটা কিন্তু বারবার আপনাদের বলেছি। তো সেখানে দাঁড়িয়ে কবিতা সরকার অর্থাৎ সঞ্জয়ের তরফ থেকে যে উকিল উনি
কোর্টের মধ্যে বলে ওঠেন যে সঞ্জয় রায়কেও কিছু বলতে দেওয়া হোক। উনি যদিও বা জানেন যে সঞ্জয় রায়কে কিন্তু বলতে দেওয়া হবে, যারা যারা সাক্ষ্য দিতে এসছেন তাদের সাক্ষ্য হয়ে যাওয়ার পর লাস্টে কিন্তু সঞ্জয়কেও বলতে দেওয়া হবে। কিন্তু বিনীত গোয়েলের প্রসঙ্গ উঠতেই এই কবিতা সরকার, সঞ্জয় রায়ের উকিল, উনি বলে ওঠেন যে আমার মক্কেলকেও কিছু বলতে দেওয়া হোক। সেখানে কিন্তু সিবিআই তৎক্ষণাৎ উঠে কিন্তু বলেন যে সঞ্জয় রায় এই ঘটনাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ যখন সঞ্জয় রায়কে এই সিবিআই বারবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন কিন্তু সঞ্জয় রায় একজনেরও নাম নেয়নি, না বিনীত গোয়েলের নাম নিয়েছে, না ডিসি স্পেশালের নাম নিয়েছে, না নিজে বলেছে যে আমি কিছু করিনি। সে কিন্তু এরকম কারোর নাম নেয়নি। আজকে যখন এই সাক্ষ্যদের তথ্য নেওয়া হচ্ছে, সাক্ষ্য নেওয়া হচ্ছে, তখন সে বাইরে চিল্লিয়ে বলছে যে বিনীত গোয়েল আমাকে ফাঁসাচ্ছে, আমার ডিপার্টমেন্ট আমাকে ফাঁসাচ্ছে, ডিসি স্পেশাল আমাকে ফাঁসাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সবাই হয়তো জানেন যে 11টি এভিডেন্স কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিন্তু পাওয়া যায়। এই তিলোত্তমার বডি থেকে যে ডিএনএ, এটা নিশ্চয়ই কারোর শরীর থেকে কারোর শরীরে কিন্তু পুশ করা যায় না। এই ডিএনএ রিপোর্টে কিন্তু সঞ্জয় রায়ের নাম আছে। এছাড়াও অজস্র বডি থেকে কিন্তু অজস্র হাতে ছাপ পাওয়া গেছে। শুধু তাই নয়, আরো কিন্তু অজস্র কাটার দাগ পাওয়া গেছে, কামড়ানোর দাগ পাওয়া গেছে। এরকম কিন্তু 11টি এভিডেন্স কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে পাওয়া গেছে। এছাড়াও সঞ্জয় রায়ের ওখানে হেডফোন ছিল, ওখানে তার হেলমেট ছিল, মাথার চুল পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে। এখান থেকে কিন্তু যতই সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলুক না কেন, এখানে কিন্তু সঞ্জয় রায় নির্দোষ নয়। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, ডে 1 থেকে বলে আসছি যে সঞ্জয় রায় কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, অবশ্যই এখানে যেহেতু সমস্ত জিনিসটা পুলিশে তদারক করেছে এবং ডিএনএ কালেকশন বাই পুলিশ, যে ডিএনএ যে কালেক্ট করেছে সেটাও কিন্তু পুলিশের দ্বারাই পুলিশ কিন্তু করেছে সেই রিপোর্টটা, সেটা কিন্তু সিবিআই করেনি। এবং সেটা যে কখনোই একা যে সঞ্জয় রায় করেছে সেটাও কিন্তু আমি বলছি না। এর পিছনে আরো অনেকের যে হাত আছে সেটাও কিন্তু ঠিক। সঞ্জয় রায় যে নির্দোষ এটাও কিন্তু ভুল। সঞ্জয় রায় কিন্তু নির্দোষ নয়। সে যতই সে চিৎকার করে বলুক না কেন, সে যদি যখন নাকি সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল তখন সে বলতে পারতো, তখন সে বলেনি। কেন বলেনি? এখন সে চিৎকার করে করে বলছে, অবশ্যই তাকে তার কথা শোনা হবে। এবং সেটাই কিন্তু সিবিআই কিন্তু কোর্টে এই নিয়ে কিন্তু সবিতা সরকার অর্থাৎ এই সঞ্জয় রায়ের উকিল ওনার সাথে কিন্তু এই সিবিআই কিন্তু একটা তর্ক বিতর্ক চলেছে যে ওনাকেও বলতে সময় দেওয়া হবে। এখন কেন এরকম বিভ্রান্ত কেন করা হচ্ছে? এবং তার সাথে এটাও জানিয়ে রাখি, এই যে পুলিশের তো কিছুটা গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতিটা যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ এই যে সঞ্জয় রায় কিন্তু সেদিনকে একবার নয় একাধিকবার স্নান করেছে। এবং আপনারা ভাবুন তো, সঞ্জয় রায় তো এই যে যেদিনকে আরজিকর এরকম একটা মর্মান্তিক ঘটনা করেছিল সেদিনকে কেন সঞ্জয় রায় ভোর রাত্রেবেলায় এই আরজিকরে ঢুকলো? এই আরজিকরে কিসের জন্য ঢুকেছে? সে তো যেখানে ছিল রেড লাইট এরিয়ায় ছিল, সেখানেই তো সে রেড লাইট এরিয়ার কোনো কারোর ঘরে যায়নি, তার বন্ধু গেছিল, সে বাইরে ছিল এবং বাইরে দাঁড়িয়ে সে বিয়ার খেয়েছে। তো সেখানেই তো তার যেই আশা এবং তার যেই কাজ, হ্যাঁ, সেটার জন্য সে সেখান থেকেই তো এসেছে। তাই এই আরজিকরে কিসের জন্য গেছে? হ্যাঁ, অবশ্যই তাকে কেউ ডেকে পাঠিয়েছে বা তাকে কেউ এরকম লালসা দিয়েছে, অবশ্যই। কারণ সে যে সেদিনকে কিন্তু একবার দুবার নয় তিনবার কিন্তু সে মদ খেয়েছে, ড্রিঙ্ক করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই সঞ্জয় রায়ের যে পোশাক, সেই পোশাকটাকে যেখানে পুলিশ প্রশাসনের সেদিনকেই কালেক্ট করা দরকার, সেই পোশাকটা কালেক্ট হয়েছে 3 দিন বাদে। তার মধ্যে অলরেডি সঞ্জয় রায় সে পোশাকটাকে ধুয়ে ফেলেছে। এই যে পুলিশ প্রশাসনে এই সমস্ত গাফিলতির জন্য কিন্তু হ্যাঁ অনেক তথ্য কিন্তু
সিবিআইয়ের হাতে আসেনি। এবং এই যে বডির ওপর একাধিক মানুষের হাতের ছাপ, যারা সেদিনকে ওই মাছের বাজারের মতন ওই সেমিনার রুমে ঢুকে হ্যাঁ ছিল, তারা প্রত্যেকে কিন্তু সেই জায়গায় হ্যাঁ যে মেন যে তথ্য সেগুলো কিন্তু লোপাট করেছে, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এবং আপনাদের তার সাথে আর একটা ভাইটাল জিনিস জানিয়ে রাখি, এই যে মা তারা সেন্টার, আপনারা সবাই জানেন যে বিপ্লব সিং, এই বিপ্লব সিং কে সেটাও আপনারা জানেন, এই যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হ্যাঁ যে বন্ধু বিপ্লব সিং, এই বিপ্লব সিং কিন্তু মা তারা সেন্টারে কিন্তু মালিক, আপনারা সবাই জানেন। এবং এই মা তারা সেন্টার একটা মেডিসিনের দোকান, যেটা আমরা জানতাম যে এই বিপ্লব সিংহ যে মাতার ট্রেডার্স চালাতো সেটা আরজি কলের সাথেই যুক্ত ছিল, মেডিসিন সাপ্লাই করতো সেখানে। কিন্তু আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে বিগত 1 বছর ধরে 2 কোটি টাকার ব্যবসা দেওয়া হয়েছিল এই বিপ্লব সিংহকে, এবং সে কিন্তু এই চেস্ট ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ওষুধ সাপ্লাই করতো, যেই ওষুধ থেকে আমরা দেখেছি যে অতি নিম্নমানের ওষুধ, যেই মানে বিভিন্ন সিরিঞ্জ এবং ইউজ করা সিরিঞ্জ যেগুলোকে বারবার করে করা হয়েছিল, সেগুলো মানে সেইগুলো কিন্তু সাপ্লাই দেওয়া হতো এই চেস্ট ডিপার্টমেন্টে। এবং চেস্ট ডিপার্টমেন্ট যেটাকে পরবর্তীকালে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। এবং আপনাদের জানিয়ে রাখি এই তিলোত্তমা কিন্তু সেই চেস্ট ডিপার্টমেন্টেরই কিন্তু জুনিয়র ডক্টর ছিলেন। তো বন্ধুরা, আমার কাছে যেটুকুনি তথ্য ছিল সেটুকুনি তথ্য আপনাদের কাছে তুলে দিয়েছি। এবং এর সাথে সাথে বলি যে কালকে থেকে আবার শুনানি নতুন করে শুরু হবে। এবং সিবিআই কিন্তু এখনো পর্যন্ত তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি। এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে কি হবে, কি কার কার নাম থাকবে, যদিও যেটা আশা করা যায় এইবার সন্দীপ ঘোষ এবং থানার ওসি অভিজিতের নাম থাকবে, অভিজিৎ মণ্ডলের। তো দেখা যাক কি সাপ্লিমেন্টারি চার্জশিটে দেওয়া হয় না হয়। এবং শুনানির শেষে এই সঞ্জয় রায়কে বলার সুযোগ দেওয়া অবশ্যই, সেটা অবশ্যই হবে। এবং সেখানে সে কি কথা বলে না বলে সমস্তটা কিন্তু উঠে আসবে। কারণ সে বারে বারে তাকে যেই গাড়িতে করে না নিয়ে আসা হোক না কেন, সেই গাড়িতে করে সে চিৎকার করে যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক না কেন, কোর্ট কিন্তু প্রমাণটাকেই কিন্তু বেশি প্রাধান্য দেয়। প্রমাণ ছাড়া কিন্তু কোর্টে কোনো কিছুই কিন্তু হবে না। এবং যেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে 11টি কিন্তু এই এভিডেন্স কিন্তু জমা অলরেডি পড়ে রয়েছে। এই প্রথম দিন থেকে কিন্তু এই ধৃত সঞ্জয় রায়কেই কিন্তু এখনো পর্যন্ত একমাত্র দোষী হিসেবেই ধরা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।